আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই রমজান মাসে সবার পড়াশোনা আগের তুলনায় একটু বেড়েছে, সেটাই আমি আশা করছি। কারণ এখন অনেক খাওয়া দাওয়া সহ অন্যান্য অনেক কাজ কমে গেছে। এখন শুধু নামাজ, তারপরে পড়াশোনা, নামাজ পড়াশোনা, ঠিক আছে। খাওয়া দাওয়ার সময় তো দিনে যেহেতু খাওয়া দাওয়া নাই, পুরো দিনটাই কাজে লাগাবো, ওকে। আর মনে রাখবা, রোজা রাখার ট্রাই করবা। তোমার কাছে মনে হবে রোজা রাখলে পড়াশোনা হয় না, আসলে ভুল কথা। 2 দিন 3 দিন পরে দেখবা রোজা রেখেই পড়াশোনাটা অনেক বেশি হচ্ছে, সারাদিন বসে থাকবা। তোমার তো চিল্লানোর প্রয়োজন নাই। এখন সবচেয়ে বেশি যে জিনিসটা অনেক বেশি প্রয়োজন সেটা হলো প্র্যাকটিস করা। আর প্র্যাকটিস করতে চিল্লানোর প্রয়োজন নেই। টেবিলে বসে সারাদিন শুধু প্র্যাকটিস করবা, টেবিলে বসে সারাদিন শুধু কী করবা, প্র্যাকটিস করবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই পড়াশোনা করতেছো। আর তোমাদের এই ঈদটাই হয়তো তোমাদের জীবনে একটু মন খারাপের ঈদ থাকবে। পরবর্তী ঈদগুলো যেন তোমাদের জীবনে আনন্দ বয়ে আনে, পরবর্তী ঈদগুলো যেন পরিবারের সাথে মানে আনন্দের সাথে ভাগাভাগি করতে পারো। ইনশাল্লাহ এরকম ঈদ পরবর্তীগুলো আসবে। এই ঈদ তোমার অতটা প্রয়োজন নাই, এই ঈদটা একটু স্যাক্রিফাইস করো। ইনশাল্লাহ পরবর্তী সবগুলো ঈদ কী করবা, আনন্দের সাথে উদযাপন করবা। জি, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর একটু আগের তুলনায় একটু পড়াশোনা বাড়িয়ে দাও প্লিজ, আগের তুলনায় একটু পড়াশোনা বাড়িয়ে দাও। কারণ পড়াশোনা ছাড়া আর কিছু নাই। পড়াশোনা থাকলে সব কিছু হবে। পড়াশোনা থাকলে যে কোনো জায়গায় দাঁড়াতে পারবা, যে কোনো জায়গায় মানে মনোবল স্থির করে দাঁড়াতে পারবা, কনফিডেন্স নিয়ে দাঁড়াতে পারবা। আর যদি পড়াশোনা না থাকে, উইদাউট এডুকেশন, তোমার নিজেকে অনেক ছোট মনে হবে, হীনমন্যতায় ভোগবা এবং বড় হওয়ার স্বপ্ন দেখতে ভয় পাবা। সো কোথায় চান্স পাচ্ছ, কোন ইউনিভার্সিটিতে পেয়েছো, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো আসলে তুমি পড়াশোনা করো কি না। যদি পড়াশোনা করো তাহলে তুমি এগিয়ে যাওয়ার সাহস পাবা, এগিয়ে যাওয়ার কনফিডেন্স পাবা। মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু হলো তার নিজে। মনে করো তুমি নিজে কোনো একটা কাজ করতে চাচ্ছ এবং পারবা, এই যে কনফিডেন্স, এটা আসাটা একটা বড় বিষয়। আর এটা আসবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানস থেকে, ঠিক আছে। জি, সবাই ক্লাসে জয়েন করো। আমরা তাহলে শুরু করে দিচ্ছি। আজকে আমাদের 2টা টপিক ছিল কারক আর সমাস। এটা আমরা গত দিনে বলে দিয়েছি। আগে ক্লাসগুলো করবা আমার ফাউন্ডেশন ক্লাস থেকে, ওয়েবসাইট থেকে ক্লাসগুলো করবা, রেকর্ডেড ক্লাস করবা, তারপরে প্র্যাকটিস করবা এই টপিক, তারপরে আমার ক্লাস করতে আসবো, ওকে। তাহলে তোমাদের জন্য ভালো হবে, ফাইনাল আওয়ারটা অনেকটা কাজে দিবে। সবাই অন্যদেরকে একটু মেনশন করো যে ভাইয়া ক্লাসে চলে এসেছে, সবাইকে একটু মেনশন করো। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। টাকায় সবই হয়, এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি, সবাই সবাই উত্তর দিবা। টাকায় সবই হয়, টাকায় সবই হয়, এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি, সবাই উত্তর দাও। টাকায় সবই হয়, এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি। এখানে প্রশ্নের ধরন অনেক রকম হইতে পারে। যদি বলতাম টাকায় টাকা আনে, এইটা কথা, টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে, এই টাকা হলো কর্তৃকারক, কারণ টাকা সরাসরি নিজে টাকা আনে। আর টাকায় সবই হয়, তাহলে মানে হলো টাকার দ্বারা, টাকার দ্বারা সবই হয়। যদি টাকার দ্বারা সবই হয়, এবং এখানে বিভক্তি জানতে চেয়েছে, বিভক্তি আছে সপ্তমী বিভক্তি, কোন কারকে কোন বিভক্তি, তাইলে টাকার দ্বারা সব হয়। দ্বারা দিয়ে কর্তৃক বোঝালে কোনো কিছুর সাহায্যে যদি কোনো কাজ করা বোঝায় তাহলে করণ কারক। আর এখানে আছে অন্তস্থ, এই জন্য সপ্তমী বিভক্তি, তাহলে করণ কারকে সপ্তমী বিভক্তি, করণ কারকে সপ্তমী বিভক্তি। অনেকে অপাদান দিয়েছ, লক্ষ্য করো এখানে টাকায় সবই হয় মানে টাকার দ্বারা সব হয়, এটা বোঝাইছে, এটা অপাদান হবে না, এটা
করণ কারকে সপ্তমী বিভক্তি হবে। মনে রাখবা, কোনো কিছুর সাহায্য যদি দ্বারা দিয়ে বুঝায় এবং কোনো কিছুর সাহায্য যদি কোনো কাজ করো সেটা করণ কারক হবে। সেটা কোন কারক হবে? শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে। শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে। কোন বিষয়ে আমাদের আগ্রহ বাড়ছে? শিক্ষায়। তাহলে এখানে এই শিক্ষায় কোন কারক? আমার শিক্ষায় আগ্রহ বাড়ছে। ঠিক আছে, আমার পড়াশোনায় আগ্রহ বাড়ছে, আমার খাওয়া দাওয়ায় আগ্রহ বাড়ছে। ঠিক আছে, তো এই যে শিক্ষায়, পড়াশোনায়, খাওয়া দাওয়ায় কোনো একটা নির্দিষ্ট বিষয়ে তোমার কি হয়েছে? আগ্রহ বেড়েছে। তাহলে এটার উত্তর কি? 2 নাম্বারটার উত্তর দাও। 2 নাম্বারটার উত্তর দাও। শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে। শিক্ষায় কোন কারক? সবাই উত্তর দাও। শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে। শিক্ষা নির্দিষ্ট একটা বিষয়, তাহলে এটা কি কারক বলো? অধিকরণ কারক। ইয়েস, মেজরিটির হচ্ছে। নির্দিষ্ট কোনো বিষয় বোঝালে, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বিষয় বোঝালে অধিকরণ কারক। আমি যদি বলি 11টায় ক্লাস, কখন ক্লাস? 11টায়, এটা একটা অধিকরণ কারক। নির্দিষ্ট স্থান, আমি ক্লাসে আছি, ক্লাস একটা অধিকরণ কারক। বনে বাঘ আছে, বন একটা অধিকরণ কারক। স্থির অবস্থায় থাকা মানে অধিকরণ কারক। নির্দিষ্ট বিষয় বুঝাইলে অধিকরণ কারক। ওকে, বাংলার ছেলেরা যুদ্ধে অপরাজয়। কোন বিষয়ে তারা ভালো পারে? যুদ্ধ। এটা অধিকরণ কারক। বুঝতে পেরেছ? আমি বাংলায় দক্ষ, এই বাংলা অধিকরণ কারক। আমি ইংরেজিতে দুর্বল, ইংরেজি অধিকরণ কারক। নেক্সট, ডাক্তার ডাকো। তুমি ডাকবা কাকে? তুমি, তোমার কাজ কার উপর পড়বে? ডাক্তারকে উপর পড়বে। মনে রাখবা, যে কর্তা যে কাজ করে সে কর্তৃকারক। কর্তার কাজ যার উপর পড়ে, যে রিসিভার, কর্তার মায়ের যার উপর পড়ে, কর্তার ডাক যার উপর পড়ে, কর্তার নজর যার উপর পড়ে, তারা কি বলে? কর্মকারক বলে। তাহলে ডাক্তার ডাকো, তুমি কাকে ডাকবা? বলো ডাক্তারকে। তাহলে ডাক্তার কোন কারক? 3 নাম্বারের উত্তর দাও। ইয়েস, কর্তার কাজ যার উপর পড়ে, কর্তার কাজ যার উপর পড়ে তাকে কর্মকারক বলে। তাকে কি বলে? কর্মে শূন্য। তাহলে এটা হলো কর্মে শূন্য, কোনো বিভক্তি নাই। ডাক্তার বলতে কিছু না, ডাক্তার পুরো শব্দ। তাহলে কর্মে শূন্য। মনে রাখবা, কর্তার কাজ যার উপর পড়ে। আমি তোমাকে দেখছি, তাহলে যে দেখছে সে কর্তা, যাকে দেখছো সে কর্মকারক। ওকে, আলোয় আধার কাটে। বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অথবা আলোয় আধার দূর হয়, বাক্যে আলোয় শব্দটি কোন কারকে? আলোয় আধার কাটে। হ্যাঁ, এটা লিখে দিয়েছিলাম, এটা একটু ব্যতিক্রম, একটু মুখস্থ করো। আলোয় আধার কাটে, দেখি পারো কিনা। আলোয় আধার কাটে, মনে রাখবা। কান্নায় শোক দূর হয়, দৌড়ে স্বাস্থ্য ভালো হয়, সূর্যোদয়ে পদ্ম ফোটে। ওই 3টে হলো ভাবাদিকরণ কারক। আর আলোয় আধার কাটে, আলোর দ্বারা আধার কাটে, আলোর দ্বারা আধার কাটে, আলোর দ্বারা আধার কাটে। মুখস্থ করবা। হ্যাঁ, আলোর দ্বারা আধার কাটে। তাহলে কিসের দ্বারা আধার কাটে? আলোর দ্বারা। এটা হলো করণে সপ্তমী। আলোয় আলোয় আলোয়, এখানে অন্তস্থ আছে, মনে রাখবা। ডাক সূর্যোদয়ে পদ্ম ফোটে, দৌড়ে স্বাস্থ্য ভালো হয়, কান্নায় শোক দূর হয়। ওগুলো হলো ভাবাদিকরণ কারক। আর এটা ভাবাদিকরণের মতো দেখা যাচ্ছে, একটা কাজের ফল হিসেবে আরেকটা কাজ ঘটছে। ভাবাদিকরণের মতো মনে হলো, এটাকে করণ দিবা। এটাকে কি দিবা? করণ দিবা। ওকে, আলোয় আধার কাটে, এটা সবাই জানো, এটা পড়িয়েছি ক্লাসে। রহিম বিজ্ঞানে ভালো। রহিম কোন বিষয়ে ভালো? বিজ্ঞানে ভালো। দেখি এটা উত্তর করো, ঝটপট উত্তর করে ফেলো, এটা তোমরা পারো, মাত্র আলোচনা করেছি। রহিম বিজ্ঞানে ভালো। রহিম বিজ্ঞানে ভালো। রহিম বিজ্ঞানে ভালো। এ বাক্যে বিজ্ঞানে কোন কারক? রহিম বিজ্ঞানে ভালো। বিজ্ঞান। রহিম অঙ্কে ভালো। রহিম বিজ্ঞানে কাঁচা। কোনো বিষয়ে দক্ষ অথবা অদক্ষ বোঝালে তাকে আমরা কি বলবো? অধিকরণ কারক বলবো। ইয়াস, সবার উত্তরই সঠিক হচ্ছে অধিকরণ কারক। বিজ্ঞান নির্দিষ্ট একটা বিষয়। 6 নাম্বার, ছাদ থেকে পানি পড়ে কোন কারকে কোন বিভক্তি? খুবই ইম্পর্টেন্ট, টুইস্ট আছে, পড়িয়েছিলাম ক্লাসে, এটার পার্থক্য বলেছিলাম। ছাদ থেকে পানি পড়ে, ছাদে বৃষ্টি পড়ে, দুইটা দুই রকম পড়িয়েছিলাম। ছাদ থেকে পানি পড়ে, মনে আছে?
ছাদ থেকে পানি পড়ে, আরেকটা হলো মূল কথা হলো এইরকম কথাটা ছিল, ছাদে পানি পড়ে, হ্যাঁ ছাদে পানি পড়ে, আরেকটা হলো ছাদে বৃষ্টি পড়ে। ছাদে পানি পড়ে, ছাদে বৃষ্টি পড়ে। যারা মনে আছে তারা নোট করা না করলে হবে, যাদের মনে নাই তারা নোট করবে। ছাদে পানি পড়ে মানে হলো ছাদ হতে পড়ে, ছাদ হতে পড়ে, হতে পড়ে, ছাদ হতে পড়ে, কি পড়ে? পানি পড়ে। ছাদে পানি পড়ে মানে ছাদ হতে পানি পড়ে এরকম, তখন সেটা হলো অপাদান, তখন সেটা কি? অপাদান। তাহলে ছাদে পানি পড়ে অপাদান। আর ছাদে বৃষ্টি পড়ে, কোথায় থেকে? আকাশ থেকে ছাদে বৃষ্টি পড়ে, এটা যৌক্তিকতা আছে, এটা লজিক্যাল বিষয়। ছাদে কোথাও থেকে পানি পড়ার সুযোগ নাই, ছাদ হতে পানি পড়ে, এটার মিনিং হলো এটা। ছাদে বৃষ্টি পড়ে মানে আকাশ থেকে মেঘ হয়ে বৃষ্টি পড়ছে, তাহলে এটা যৌক্তিক। ছাদে বৃষ্টি পড়ে এটা হলো অধিকরণ। এটা কি? অধিকরণ, অধিকরণ, কারণ আকাশ থেকে বৃষ্টি পড়ে, এটা যৌক্তিক। তাহলে ছাদে বৃষ্টি পড়ে অধিকরণ, ছাদে পানি পড়ে অপাদান, ছাদ হতে পানি পড়ে অপাদান, ছাদ হতে পানি পড়ে, এটা কি? এটা হলো অপাদান। ছাদ হতে পানি পড়ে, এটা অপাদান। ছাদ হতে পানি পড়ে, হতে থেকে চেয়ে থাকলে পঞ্চমী বিভক্তি, তাহলে ছাদ হতে পানি পড়ে এটা পঞ্চমী। ছাদে পানি পড়ে এটা অধিকরণ, কে দিছে? উল্টা বল। ছাদে বৃষ্টি পড়ে অধিকরণ, ছাদে পানি পড়ে অধিকরণ কারক হবে না, সামিউল। ছাদ থেকে পানি পড়ে অধিকরণ, ছাদে বৃষ্টি পড়ে অধিকরণ, ছাদ থেকে পানি পড়ে অপাদান, ছাদে বৃষ্টি পড়ে অধিকরণ, লিখে দিয়েছিলাম। কারক বিভক্তি নির্ণয় করুন। কাননে কুসুম কলি সকলই ফুটিলে, কুসুম কলি ফুটেছে, অনেক সহজ, দেখি পারো কিনা, উত্তর দাও। কুসুম কলি ফুটেছে, কাননে কুসুম কলি ফুটেছে। ছাদে বৃষ্টি পড়লে অধিকরণ, পানি পড়লে অপাদান। কাননে কুসুমকলি সকলেই ফুটিল, বাগানে কি? কানন মানে কি? বাগান, বাগানে কি ফুটছে? কুসুমকলি ফুটেছে। কুসুমকলি মানে ফুল ফুটেছে, তাহলে ফুল তুমি নিজে ফুটাইছো না নিজে নিজে ফুটছে? নিজে নিজে ফুটছে, তাহলে কুসুমকলি কর্তৃকারক, তাহলে কুসুমকলি ফুটেছে এটা হলো কর্তা, এটা কি বলো? এটা হলো কর্তৃকারক। কুসুমকলি, কাননে কুসুমকলি সকলেই ফুটিল, এটা হলো কর্তায় শূন্য, কর্তায় শূন্য, কর্তায় শূন্য, কর্তায় শূন্য। ওকে, মনে রাখবা। কুকুর তোমাকে কামড় দিয়েছে, কুকুর কর্তৃকারক। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিছু, ধান খেয়েছে কে? বুলবুলি, তাহলে বুলবুলি কি? কর্তৃকারক। কাননে কুসুমকলি সকলেই ফুটিল, কুসুমকলি নিজে ফুটছে, এজন্য কর্তৃকারক। ছাদ চাঁদ উঠেছে, চাঁদ কর্তা। ঢোল বাজে, ঢোল কর্তৃকারক। ঠিক আছে, এইরকম। এত সঠতা এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা। এত সঠতা এত ব্যথা, তবু কেন তা মধুতে মাখা। কারোর সাথে প্রেম করছো, প্রতিদিন ঝগড়া হয়, প্রতিদিন মারামারি হয়, পরের দিন আবার মিশে যাও, এইরকম টাইপের কথাবার্তা। এত সঠতা এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা। এই মধুতে, এগুলো হলো বেহায়া লোক আর কি। যাই হোক, এবার আসো। তাহলে মধুতে মাখা, মধুতে মাখা মানে মধু দিয়ে, মধু দ্বারা, মধু দ্বারা অথবা মধু দিয়ে মাখা। তাহলে দ্বারা দিয়ে অথবা থাকলে তাহলে আমরা তাকে কি বলবো? করণে সপ্তমী। দ্বারা দিয়ে কর্তৃক থাকলে আমরা তাকে কি বলবো? করণে সপ্তমী, করণে সপ্তমী। আর 8 খ, ইয়াস, করণে সপ্তমী। দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে, এখানে ছাত্রটিকে কোন কারকে, কোন বিভক্তি? দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে, দেখি পারো কিনা সবাই। দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে, ছাত্র নিজে নিজের জরিমানা করছে নাকি অন্য কেউ ছাত্রকে জরিমানা করছে? অন্য কেউ ছাত্রকে জরিমানা করছে। তাহলে ছাত্র এখানে ডুয়ার না রিসিভার? ছাত্র নিজে এখানে কর্তা না কর্ম? জাস্ট তোমরা এইটাই চিন্তা করো। ছাত্র কি নিজে কাজ করতেছে নাকি ছাত্রের উপর কারো কাজ পড়েছে? যদি নিজে কাজ করে কর্তা, আর ছাত্রের উপর যদি অন্য ছাত্রকে যদি অন্য কেউ কাজ করায় ছাত্রকে দিয়ে, তখন সেটা কর্মকারক। তাহলে এটা কি? দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। তাহলে জরিমানা করছো কাকে? ছাত্রকে জরিমানা। আমি তোমাকে ভালোবাসি, তুমি কর্মকারক। আমি তোমাকে জরিমানা করেছি, তুমি কর্মকারক। আমি তোমাকে থাপ্পড় দিয়েছি, তুমি কর্মকারক। আমি তোমার এই লাথি দিয়েছি, লাথি কর্ম, তোমাকে কর্মকারক। মনে রাখবা, কর্তার কাজ যার উপর পড়ে তাকে কর্ম বলে। কর্তার কাজ যার উপর পড়ে
তারে কর্ম বলে, ছাত্রটিকে কর্মে দ্বিতীয়া, কর্মে দ্বিতীয়া। 9 নম্বরে কিভাবে ক হয়? এই 9 নম্বরে কিভাবে ক হয় খ হয়? থাপড়ে দাঁতটা ফলাই দিমু। মানে দোষী ছাত্রকে জরিমানা করা হয়েছে। আমি জরিমানা করছি কাকে? ছাত্রকে। ছাত্র কি নিজে নিজের জরিমানা করছে? তাইলে না কর্তা হইতো। কর্তা হলো নিজে কাজ করা, আর কর্ম হলো অন্য কেউ তার উপর কাজ করে। আয়োজন পদ্ম পাতার নীর, পদ্ম পাতায় নীর, এই বাক্যে পদ্ম পাতায় কি? আয়ু যেন পদ্ম পাতায় নীর, পদ্ম পাতায় নীর। আয়ু, মানুষের আয়ুটা যেন পদ্ম পাতায় নীর। পদ্ম পাতায় যখন কি থাকে বলো? পদ্ম পাতায় যখন ফোঁটা ফোঁটা পানি থাকে, যে কোনো সময় এটা টলমল করলে পড়ে যায়। তো মানুষের আয়ুটা এরকম, যে কোনো সময় পড়ে যায়। তাহলে আয়ু যেন পদ্ম পাতায় নীর। পদ্ম পাতায়, কোথায় নীর? নীর মানে পানি। বলো, নীর মানে কি? পানি। কোথায় নীর? পদ্ম পাতায়। কোথায়? কোথায় নীর? তাহলে পদ্ম পাতায়। আয়ু যেন পদ্ম পাতার বলি না, পদ্ম পাতার বললে ভিন্ন জিনিস। পদ্ম পাতায় নীর, তাহলে তোমাকে হাতে নীর, হাতে পানি, পদ্ম পাতায় পানি, কোথায় পানি? তাহলে কি বলবা? এই ঘটনা অঘটন ঘটছে। যদি বলতাম পদ্ম পাতার নীর, পদ্ম পাতার, পাতার নীর, এটা তুলনা বুঝাইছে। আয়ু যেন, আয়ু যেন পদ্ম পাতার নীর, এটা তুলনা বুঝাইছে। বাট আয়ু যেন পদ্ম পাতায় নীর, তোমার জানতে চাইছে পদ্ম পাতায়, এটা কোন কারক? পদ্ম পাতায়, এটা কোন কারক? কথাটা একটু চেঞ্জ হওয়ার কারণে উত্তর। যদি এরকম হইতো পদ্ম পাতার নীর, তাহলে অপাদান কারক হইতো। হ্যাঁ, পদ্ম পাতার নীর, তোমরা সবাই পদ্ম পাতার নীর, তুলনা বুঝাইছে। তুলনা, এটা হওয়ার কথা ছিল এরকম তুলনা, বাট এটা একটু চেঞ্জ করে এটারে অধিকরণ কারক বানিয়ে দিছে। হ্যাঁ, তাহলে যদি এরকম থাকতো আয়ু যেন পদ্ম পাতার নীর, তাহলে হইলো তুলনা। তুলনা বুঝাইলে অপাদান। বলো, তুলনা বুঝাইলে কি? অপাদান। আর এখানে একটু কি হয়ে গেছে বলো তো? একটু চেঞ্জ হয়েছে। কারণ কি? পদ্ম পাতায় নীর বলেছে, পদ্ম পাতার না। আয়ু যেন পদ্ম পাতায় নীর, তো এই জন্য পদ্ম পাতার দ্বারা অধিকরণ হয়েছে, বাট এটা অধিকরণ কারক আসবে না। তোমরা যারা উত্তর দিয়েছো সেটাই সঠিক। এটা আসবে আয়ু যেন পদ্ম পাতার নীর, তখন এটা অপাদান কারক হিসাবে আসবে, এটা অধিকরণ কারক হিসাবে আসবে না। এটা অধিকরণ কারক হিসাবে আসবে না। যখন তুলনা বুঝায় সেটা অপাদান কারক হয়। তোমাদেরটা রাইট। ওকে। কোন কারকে মূলত ক্রিয়ার স্থান সময় বোঝায়? স্থান সময়, নির্দিষ্ট স্থান সময়, ও আরেকটা আছে বিষয় বোঝায়। কোন কারকে স্থান সময় বিষয় বোঝায়? দেখি এটা পারো কিনা, এটা পারবা? কোন কারকে মূলত ক্রিয়ার স্থান সময় ও বিষয় বোঝায়? নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বিষয় বুঝাইলে অধিকরণ কারক লেখা আছে, তাই না? অধিকরণ কারক, এটা একদম সহজ। অপাদান কারকের উদাহরণ কোনটি? অপাদান কারকের উদাহরণ কোনটি? একদম সহজ প্রশ্ন। 4টা থেকে অপাদান কারক বের করো দেখি সবাই। ফুলের গন্ধে ঘুম আসে না, গন্ধে ঘুম আসে না, এখানে অপাদানের কিছু আছে। তোমরা চিন্তা, বাবা বাড়িতে আছেন, কোথায়? বাড়িতে, নির্দিষ্ট স্থানে আছেন। কাপটা উঁচু টেবিল থেকে পড়ে গেল, পড়ে গেল। অসহায়কে সাহায্য করো। ওয়াও, এটা তোমরা অনেক সহজেই পারবা। দেখি পারো কিনা। 12 নাম্বার। ফুলের গন্ধে ঘুম আসে না, 12 নাম্বার কি হবে? এত ধরনের উত্তর আসছে কেন? ইয়াস, মানে রাখবা
কোনো জায়গা থেকে মাইনাস বুঝাইলে, বিচ্ছেদ বুঝাইলে, চ্যুত হওয়া, পড়ে যাওয়া বুঝাইলে অপাদান কারক। হ্যাঁ, ফুলের গন্ধে ঘুম আসে না, তাহলে গন্ধে ঘুম আসে না, মূল কাজ হলো গন্ধে। আর কিসের গন্ধে? ফুলের। ফুলের কারণে ঘুম আসে না বলছে না, গন্ধের কারণে ঘুম আসে না। গন্ধ কার? ফুলের। তাহলে ফুল এখানে সম্বন্ধ কারক বা সম্বন্ধ পদ অথবা কারক, সম্বন্ধ পদ অথবা কারক। হ্যাঁ, বাবা বাড়িতে আছেন, কোথায়? বাড়িতে, নির্দিষ্ট স্থানে আছেন, প্লাস অবস্থায় থাকা, লেগে থাকা মানে অধিকরণ কারক। এটা কি বলো? অধিকরণ কারক। ওকে। আর কাপটা উঁচু টেবিল থেকে পড়ে গেল, এটা অপাদান। অসহায়কে সাহায্য করো, অসহায়কে কি করো? সাহায্য করো নিঃস্বার্থভাবে, এটা হলো সম্প্রদান কারক। এটা কি? সম্প্রদান কারক। তাইলে আশা করি বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে। 13 নাম্বার, ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই তেমন কারকের নাম কি? একমাত্র পড়াইছি একটু আগে, ক্রিয়ার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক না থাকলে তাকে কি বলে? যে পদের ক্রিয়া পদের সাথে সম্পর্ক নাই তাকে কি বলি? তাকে আমরা বলি সম্বন্ধ পদ। কি পদ? সম্বন্ধ পদ। যেমন লক্ষ্য করো, তাকে আমরা বলি কি? সম্বন্ধ পদ। যেমন শাহিনের এক্স গার্লফ্রেন্ড, নাকি? কাঁদছে, শাহিনের এক্স গার্লফ্রেন্ড কাঁদছে। লক্ষ্য করো, গার্লফ্রেন্ড কাঁদছে, শাহিন কিন্তু কাঁদে নাই। তাহলে শাহিনের সাথে এখানে কাদার কোনো সম্পর্ক নাই। শাহিনের সাথে সম্পর্ক কার? এক্স গার্লফ্রেন্ডের। তাহলে শাহিন এখানে কি বলতো? শাহিন এখানে হলো সম্বন্ধ পদ। শাহিন এখানে সম্বন্ধ পদ, কারণ শাহিনের সাথে কান্না করার কোনো সম্পর্ক নাই। কান্না করতেছে তার গার্লফ্রেন্ড, আর গার্লফ্রেন্ডের সাথে কার সম্পর্ক? শাহিনের। আর যদি বলি, ওই যে আমরা বলেছিলাম না এরকম, রহিমার ওড়না উঠছে, তাহলে রহিমার ওড়না উঠছে। উঠতেছে কে? ওড়না। তাহলে রহিমা তো উঠতেছে না, রহিমার সাথে কার সম্পর্ক? ওড়নার সম্পর্ক। তাহলে রহিমা এখানে কি কারণে আসছে? সম্বন্ধ হয়ে, সম্পর্ক হয়ে। তাহলে রহিমা হলো সম্বন্ধ পদ অথবা কারক। সম্বন্ধ পদ অথবা সম্বন্ধ কারক। আশা করি বুঝতে পেরেছ। ওকে, নেক্সট, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কোন কারক বলে? যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, মনে রাখবা, কর্তার কাজ যার উপর পড়ে, কর্তা যাকে আশ্রয় করে কাজ করে, কর্তার মায়ের যার উপর পড়ে, কর্তার নজর যার উপর পড়ে, কর্তার প্রেম ভালোবাসা যার উপর পড়ে, তারে কি রিসিভার বলা? রিসিভার মানি সবসময় কি মনে রাখবা? রিসিভার মানি সবসময় হলো কর্মকারক। রিসিভার মানে কি কারক বলো? কর্মকারক। বুঝছ? ওকে, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কোন কারক বলে? কর্মকারক বলে। হ্যাঁ, যাকে আশ্রয় করে, যেমন আমি ভাত খাই, আমি নামাজ পড়ি, এই নামাজ হলো কর্মকারক। হ্যাঁ, আমি তোমাকে ডাকছি, তুমি হলে কর্মকারক। আমি তোমাকে দেখছি, তুমি কর্মকারক। হ্যাঁ, ত্রিভুজ কোন সমাস? ত্রিভুজ, দেখি পারো কিনা। সুফিয়ানের বান্ধবী না, তাফরির। ও না, তাফরির তো বিয়ে হয় না, যাই হোক, সরি। ওকে, রোজা রমজানের দিন মুখ খারাপ করতে চাই না। ওকে, ত্রিভুজ কোন সমাস? ত্রিভুজ, ত্রিভুজ তিন বুঝের সমাহার। ত্রিভুজ, সামনের সংখ্যা থাইকা যা আছে তাকে বুঝাইলে তার নাম দ্বিগু। কোন গু? দ্বিগু। আর অন্য কিছুকে বুঝাইলে বহুব্রী। তাহলে ত্রিভুজ কোন সমাস? বহুব্রী। আর যদি সামনে সংখ্যা থাকার পর তৃতীয় কোনো বস্তুকে বোঝায় তাকে আমরা বলবো বহুব্রী। যেমন দশানন, দশানন, 10 আনন যার, কার আছে? রাবণের আছে। তাহলে রাবণকে অন্য কিছুকে বুঝাইছে, এই জন্য বহুব্রী। আর ত্রিভুজ মানে তিন ভুজকে বুঝাইছে, এই জন্য দ্বিগু। যদি বলতাম ত্রিকাল, তাহলে কি হইতো? দ্বিগু। যদি বলতাম ত্রিফলা, এটা কি বলতাম? দ্বিগু। যদি বলতাম চৌরাস্তা, কয়টা রাস্তাকে বোঝায়? অন্য কিছুকে বোঝায় না, এটা দ্বিগু। পৃষ্ঠ প্রদর্শন কোন সমাস? পৃষ্ঠ প্রদর্শন কোন সমাস?
পৃষ্ঠ প্রদর্শন কোন সমাস? পৃষ্ঠ প্রদর্শন কোন সমাস? পৃষ্ঠ প্রদর্শন এর ব্যাস বাক্য কি হবে মনে আছে? পৃষ্ঠকে প্রদর্শন। তাহলে কে? দ্বিতীয় তৎপুরুষ। পৃষ্ঠ প্রদর্শন বেশি বেশি প্র্যাকটিস করলে পারবো। ওকে, দ্বিতীয় তৎপুরুষ, পৃষ্ঠ প্রদর্শন, দ্বিতীয় তৎপুরুষ। ওকে। পশুরী কোন সমাস? পশুরী কোন সমাস দেখি? পশুরী মানে 5 সেরের সমাহার। পশুরী মানে কি? 5 সেরের সমাহার। পশুরী 5 সেরের সমাহার। পশুরী 5 সেরের সমাহার। তাহলে এটা কি সমাস বলো? সামনে সংখ্যা থাকলে কি সমাস হয়? 2টা সমাস হয়। সামনে সংখ্যা থাকা যদি পশুরী মানে 5 সেরকে বোঝায়। হ্যাঁ, সামনে সংখ্যা থাকার পর যদি তৃতীয় কোনো বস্তুকে বোঝায় তার নাম বহুব্রী। আর সামনে সংখ্যা থাকার পর যা লেখা আছে তাকে বোঝাইলে তার নাম দ্বিগু। তার নাম কি? দ্বিগু। ওকে, তাহলে পশুরী 5 সেরের সমাহার, দ্বিগু সমাস। ঘর দুয়ার কোন ধরনের সমাসবদ্ধ পদ? এটা তোমরা জানো। ঘর দুয়ার কোন ধরনের সমাসবদ্ধ পদ? এটা তোমরা খুব ভালোভাবে জানো। ঘর দুয়ার, ঘর দুয়ার কোন সমাস তোমরা পারবা? ঘর দুয়ার কোন সমাস? এটা তোমরা সবাই পারো। হ্যাঁ, সমাস একটু ক্রিটিক্যাল। সমাসের হাজার হাজার উদাহরণ, এই জন্য শুধু আমার নোট পড়লে হয় না, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে। ওকে, কারণ সমাজটা লক্ষ লক্ষ উদাহরণ, এই জন্য সব কিছু আমার লেখার মধ্যে সমাধান নাই। বেসিকটা আছে, কিছু জিনিস মুখস্থ করতে হবে। হ্যাঁ, তবে আমার নোটটা পড়লে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, তুমি বুঝতে পারবা কেন হয় না। তাহলে ঘর দুয়ার এর ব্যাস বাক্য কি? ঘর ও দুয়ার। এটা তো অনেক সহজ, তাই না? ঘর ও দুয়ার দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, তাহলে এটা কেমন দ্বন্দ্ব বলো তো? সমার্থক দ্বন্দ্ব নাকি মিলনার্থক দ্বন্দ্ব বলো তো? কি দ্বন্দ্ব বলো? সমার্থক না মিলনার্থক? সমার্থক না মিলনার্থক? সবাই একটু ট্রাই করো। এটা হলো সমার্থক দ্বন্দ্ব। হ্যাঁ, ষষ্ঠী তৎপুরুষ সমাস কোনটি? দেখি পারো কিনা। ষষ্ঠী তৎপুরুষ সমাস কোনটি পারো কিনা? মন গড়া, মন দিয়ে দ্বারা গড়া, মন দিয়ে বা মন দ্বারা গড়া। তাহলে এটা কি? তৃতীয়া তৎপুরুষ। নরাধম, অধম যে নর, অধম যে নর। এটা হলো সাধারণ কর্মধারয়, কর্মধারয়। মেঘ মুক্ত, মেঘ হতে মুক্ত, মেঘ হতে মুক্ত, মুক্ত, মেঘ হতে মুক্ত। হতে মানে পঞ্চমী তৎপুরুষ, পঞ্চমী তৎ। দেবদত্ত মানে দেবকে দত্ত। এখানে কে থাকার পরেও দেবদত্ত, দেবের জন্য প্রার্থনা। হ্যাঁ, নিঃস্বার্থভাবে কাউকে যদি কিছু বলো, এখানে দেবদত্ত, এটা বারবার 3 স্টারের টপিক। হ্যাঁ, এটা কে থাকার পরেও, এটা দ্বিতীয় না, এটা হলো চতুর্থী তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ। তাহলে এখানে আমাদের কি চাইছে বলো তো? উত্তর চাইছে। উত্তর কি আদৌ আছে? কি চাইছে? ষষ্ঠী তৎপুরুষ চাইছে। দেবদত্ত, দেবকে দত্ত। দ্যাট মিনস কি বলো?
এখানে উত্তর নেই, উত্তর নেই। এই অপশনে ষষ্ঠী তৎপুরুষ বলতে কিছু নাই। ধুমায়া তো ঠেইলে উত্তর দিতেছে। ওকে, অধম যে নর, মন দ্বারা গড়া, দ্বারা দিয়ে কর্তৃক থাকলে তৃতীয় তৎপুরুষ। অধম যে নর, নরাধম, এটা হলো কর্মধারয় সমাস। মেঘ মুক্ত, মেঘ হতে মুক্ত, হতে থেকে চেয়ে থাকলে পঞ্চমী তৎপুরুষ হয়। দেবদত্ত, দেবকে দত্ত, তপবন, তপের নিমিত্তে বন, ষষ্ঠী তৎপুরুষ সমাস, সরি চতুর্থী তৎপুরুষ সমাস। তাহলে এখানে তো কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। কেন অ্যান্সার সহ ক্লাস পিডিএফটা দিবে? এখানে ব্যাখ্যা করে দিচ্ছি, আবার অ্যান্সার সহ দিব কেন? অ্যান্সার সহ দিলে আর ক্লাস করবে না, এখানে ক্লাস করতে হবে, ঠিক আছে? সপ্তাহ শব্দটি কোন সমাস? সবাই পারবা। সপ্তাহ, সপ্তাহ সঠিক উত্তর দাও। সপ্তাহ কোন সমাস দেখি, পারো কিনা? একদম সহজ, সপ্তাহ একদম সহজ। সপ্তাহ সপ্তাহের সমাহার, সপ্তাহের খুবই ইম্পর্টেন্ট, সপ্তাহের সমাহার, সপ্তাহ, সপ্তাহর। তাহলে এটার নাম কি? দ্বিগু সমাস। এটা সবাই পারো তাই না? দ্বিগু সমাস, ইয়েস, এটা হচ্ছে সবার। কালান্তর, কালান্তর, অন্তর মাত্র খানা কেবল তুল্য, কালান্তর, দেশান্তর, গ্রামান্তর, ঠিক আছে? তাইলে এগুলো কি? অন্তর থাকলে কি হবে? কালান্তর, অন্যকাল। এটার ব্যাস বাক্য হলো অন্যকাল, কালান্তর। তাহলে এগুলোকে কি বলবো বলো তো? তাহলে এগুলো কি হবে বলো? ইয়েস, কালান্তর, এটা নিত্য সমাস। কালান্তর, দেশান্তর, হ্যাঁ, গ্রামান্তর। কিন্তু তেপান্তর কোন সমাস? মাইন্ডেড, তেপান্তর। তেপান্তর বললে তিন প্রান্তের সমাহার, এটা আবার দ্বিগু। এটা আবার কি? দ্বিগু, দ্বিগু মনে রাখবা, কারণ এখানে সংখ্যা আছে। কালান্তরের সংখ্যা নাই, দেশান্তরের সংখ্যা নাই, গ্রামান্তরের সংখ্যা নাই। ওকে, কিন্তু যদি বলতো তেপান্তর, তিন প্রান্তের সমাহার, ওটা দ্বিগু সমাস। মাইন্ড ইট, অন্তর থাকলে হবে না, সংখ্যা থেকে যদি অন্তর থাকে তাহলে দ্বিগু হয়ে যায়। প্রবন্ধ শব্দটি কোন সমাস দেখি? প্রবন্ধ মনে আছে? উপসর্গ থাকলে হয় অব্যয়ীভাব হয়, নতুবা দুইটা তিনটা শব্দ আছে প্রাদি সমাস হয়। তাহলে প্রবন্ধ কি হবে? লিখে দিয়েছিলাম, প্রবচন, প্রবন্ধ, পরিভ্রমণ, এগুলো কি বলো? ইয়েস, তাহলে এটা হবে কি? এটা কোনোভাবে কর্মধারায় হবে না, এটা হবে প্রাদি সমাস। এটা কি? প্রবন্ধ, প্রকৃষ্ট রূপে বন্ধ। এটার ব্যাস বাক্য প্রজে বন্ধ, প্রজে বন্ধ, তারে বলে প্রবন্ধ, প্রজে বন্ধ, তারে বলে প্রবন্ধ। হ্যাঁ, তাহলে এটা কি? সমাসের সাহায্যে গঠিত সাধিত শব্দ কোনটি? সমাসের সাহায্যে গঠিত সাধিত শব্দ কোনটি? সমাস দিয়ে গঠিত হয়েছে এমন শব্দ কোনটা? সমাসের সাহায্যে গঠিত হয়েছে এমন শব্দ কোনটা? সমাসের সাহায্যে গঠিত হয়েছে এমন শব্দ কোনটা? তাহলে পরিষ্কার, পরিযোগকার বা পরি, এটা উপসর্গ হইতে পারে অথবা সন্ধি হইতে পারে। উপসর্গ যোগ হইতে পারে অথবা সন্ধির যোগ হয়েছে এটা গঠিত। হ্যাঁ, সমাসের যোগ হয় না। ডুবন্ত, এটা হলো প্রত্যয় যোগ হয়েছে। কি যোগে? প্রত্যয়, প্রত্যয় যোগ হয়েছে। ওকে, উদ্যোগ, উত যোগ যোগ, উদ্যোগ, উত যোগ যোগ, উদ্যোগ, তাই না? এটা হলো সন্ধির নিয়মে হয়েছে, সন্ধি। আর দেশ ত্যাগ, দেশ হতে ত্যাগ, দেশ হতে, হতে ত্যাগ, দেশ ত্যাগ, দেশ হতে ত্যাগ, হতে থেকেছে, এটা হইছে সমাস যোগে। এটা হইছে কি? সমাস যোগে। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? মানে রাখবো, উপমান কর্মধারয়, সেখানে অ্যাডজেক্টিভ থাকবে। কি থাকবে? আর উপমিত, উপমিত কর্মধারায় অ্যাডজেক্টিভ থাকবে না। মাইন্ড ইট। ওকে, উপমান কর্মধারয় সমাস কোনটি? উপমান কর্মধারয় সমাস, নরসিংহ, নরসিংহ,
দুইটাই বিশেষ্য, মনে রাখবা। উপমানে একটা অ্যাডজেক্টিভ থাকবে, একটা নাউন থাকবে, একটা অ্যাডজেক্টিভ থাকবে, নাউন থাকবে। আর উপমিতে হইল নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন। হ্যাঁ, এবং এখানে সত্য তুলনা হবে, উপমিত মিথ্যা তুলনা হবে। তাহলে নরসিংহ, নরসিংহ, এটা নর বিশেষ্য, সিংহ বিশেষ্য, নাউন প্লাস নাউন। এবং নর কখনো সিংহের মতো হয় না, মিথ্যা কথা। মুখচন্দ্র, মুখচন্দ্র, মুখ বিশেষ্য, চন্দ্র বিশেষ্য, নাউন প্লাস নাউন, উপমিত কর্মধারা। হ্যাঁ, ওকে। আর এখানে আসো, তাহলে শোকানল, শোকরূপ অনল, শোকরূপ অনল, এটা তো কোনো শোকরূপ অনল, এটা হলো রূপক কর্মধার, রূপ অনল, এটা হলো রূপক কর্মধার, অনল, রূপক কর্মধার। হস্তি মূর্খ, হস্তি মূর্খ, তাহলে মূর্খ একটা বিশেষণ, এটা অ্যাডজেক্টিভ এবং এটা হলো নাউন। হ্যাঁ, অ্যাডজেক্টিভ থাকলে হস্তি মূর্খ, তাহলে হস্তির ন্যায় মূর্খ, হস্তির ন্যায় মূর্খ, হস্তির ন্যায় মূর্খ, হস্তির ন্যায় মূর্খ। সব কি উপমান কর্মধারের সমাসের উদাহরণ। এই শোকানল কি উপমান? শোকানল শোক রূপ অনল। ওকে, তো এটা কি হবে? মুখচন্দ্র, চন্দ্রমুখ, এটা হলো উপমিত। নরসিংহ উপমিত, এটা হলো রূপক, এটা হলো উপমান। উপমানে অ্যাডজেক্টিভ থাকবে, উপমানে কি থাকবে? অ্যাডজেক্টিভ থাকবে। শোকানল কি? শোকানল তো হলো রূপক কর্মধারে, চাইছে উপমান কর্মধারের সমাসের উদাহরণ কোনটি? উপমান কর্মধারের সমাসের উদাহরণ চাইছে, কি উত্তর দিচ্ছ? উপমানের উদাহরণ চাইছে, কি উত্তর দিচ্ছ উল্টাপাল্টা? আমি, তুমি ও সে, আমরা, এটি কোন সমাসের উদাহরণ? এইখান অনুযায়ী আমি, তুমি ও সে, আমরা, আমি ও তুমি, সে, আমরা, এটা মূলত নিত্য সমাস, এটা মূলত নিত্য সমাস। হ্যাঁ, বাট এখানে অপশনে নিত্য নাই, তাহলে কি উত্তর দিবা বলো তো? আমরা আরেকটা জানি, আমি, তুমি ও সে, আমরা। হ্যাঁ, এটা মূলত নিত্য সমাস, এটা মূলত শুধু তোমাকে যদি বলে আমরা, কি উত্তর দিবা? নিত্য সমাস। হ্যাঁ, আর এখানে কি হবে? আমি, তুমি ও সে, তিনটা পদ একটা নতুন পদে রূপান্তর হয়েছে, তার নাম একশেষ দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? একশেষ দ্বন্দ্ব। ওকে, এটা তোমরা পারো। প্রতিবাদ কোন সমাস? প্রতিবাদ কোন সমাস? উপসর্গ থাকলেই কোন সমাস হয় বলো তো? প্রতিবাদ কোন সমাস? প্রতিবাদ, প্রতিরোধ। ওকে, তাহলে প্রতিবাদ কোন সমাস? এটার বেশ বাক্য হলো বিরুদ্ধবাদ, এবং সামনে একটা উপসর্গ আছে। তাহলে কি হবে বলো? সবাই চিল্লায় উত্তর দাও। ইয়েস, এটা হলো অব্যয়ীভাব সমাস, এটা কোনোভাবে প্রাদি হবে না। ওকে, ওকে, চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই পারবা। এগুলো আমার লেখার মধ্যে ছিল, তোমার হ্যান্ডনোটের মধ্যে ছিল। গুচ্ছভুক্ত শব্দটি গঠিত হয়েছে কি যোগে? 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 সবাই তাহলে গুচ্ছভুক্ত, এটা হলো গুচ্ছে ভুক্ত, গুচ্ছে ভুক্ত, এটা হলো সপ্তমী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস, সমাস যোগে সপ্তমী তৎপুরুষ। হ্যাঁ, বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী কোন সমাস? বুদ্ধিজীবী কোন সমাস? বুদ্ধিজীবী কোন সমাস? দেখি পারো কিনা। সবাই বুদ্ধিজীবী কোন সমাস?
বুদ্ধিজীবী পড়াইছিলাম, খুবই ইম্পর্টেন্ট। সবাই বুদ্ধিজীবী ব্যাসবাক্য লিখে রাখো। বুদ্ধি বা জ্ঞান দ্বারা জীবিকা নির্বাহ করে যে, বুদ্ধি বা জ্ঞান দ্বারা জীবিকা নির্বাহ করে যে, তাহলে বুদ্ধি হলো বিশেষ, জীবী মানে জীবিকা নির্বাহ জ্ঞান দ্বারা করে, তাহলে উপপদের সাথে কৃদন্ত পদের যুক্ত হয়েছে, এটার নাম হলো তৎপুরুষ, এটার নাম হলো উপপদ তৎপুরুষ, উপপদ উপপদ তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। হ্যাঁ, বুদ্ধিজীবী কোন সমাস? উপপদ তৎপুরুষ। তাহলে উপপদ যেহেতু নাই তাহলে কি? তৎপুরুষ সমাস। উপপদ যেহেতু নাই তাহলে কি হবে? তৎপুরুষ সমাস। বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী কেমনে কর্মধারা হয়? বুদ্ধি যে জীবী হলো, তাহলে বুদ্ধি বা জ্ঞান দ্বারা জীবিকা নির্বাহ করে যায়, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো লিখাইছি পড়াইছি, লক্ষ্য করো। বুদ্ধি বা জ্ঞান দ্বারা জীবিকা নির্বাহ করে যে, এটা হলো উপপদ তৎপুরুষ। ওকে, বুদ্ধি বা জ্ঞান দ্বারা জীবিকা নির্বাহ করে যে, এটা হলো উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ অপশনে নাই, এই জন্য সরাসরি তৎপুরুষ দিয়েছ, লিখে রাখো, এটা পরীক্ষায় আসবে। ওকে, অরুণ রাঙা, তাহলে অরুণ হলো সূর্য নাউন বিশেষ্য, আর রাঙা হলো অ্যাডজেক্টিভ, বিশেষ্য আর অ্যাডজেক্টিভ। সূর্য কি রাঙা হয়, রঙিন হয় না অন্য কালার হয়? সূর্য আসলে রঙিন হয়, তাহলে অরুণ রাঙা, অরুণটা সূর্যটা রঙিন, তাহলে নাউন আর অ্যাডজেক্টিভ মিলে কি হয়? উপমান কর্মধারা, এবং এটা সত্য কথা, তাহলে কি হবে? উপমান কর্মধারায় হবে, উপমান কর্মধারায় হবে। কি কর্মধারায় হবে বলো? উপমান কর্মধারায় হবে। লিখছো সবাই? তাহলে এটা কি হবে? উপমান কর্মধারায় হবে সবাই। দেখছো? ওকে, মুক্তিযুদ্ধ কোন ধরনের সমাস? দেখি পারো কিনা। মুক্তিযুদ্ধ কোন ধরনের সমাস? গুচ্ছভুক্ত, গুচ্ছভুক্ত, এটার উত্তর হলো সমাস যোগে, গুচ্ছভুক্ত সপ্তমী তৎপুরুষ সমাস, তাহলে এটা সমাস যোগে গঠিত হয়েছে। তাহলে এটা হলো উপমান কর্মধারায়, সরি কোনটা, এটা না তো, আচ্ছা মুক্তি যুদ্ধ, তাহলে এটা হলো মুক্তির জন্য যুদ্ধ, মুক্তির জন্য যুদ্ধ, তাহলে জন্য বাদ দিয়ে তো আবার মুক্তিযুদ্ধ থাকে। হ্যাঁ, যুদ্ধ, মুক্তির যুদ্ধ, তাহলে এটা পরপদের প্রাধান্য প্রথম বিশেষণ, এটা কর্মধারয় সমাস, মধ্যপদ লোপ পাইলে মধ্যপদলোপী কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এটার উত্তর হলো মধ্যপদলোপী কর্মধারয়, ক উত্তর। জনাকীর্ণ কোন সমাস? দেখি পারো কিনা। জনাকীর্ণ, জনাকীর্ণ, তাহলে জনাকীর্ণ বিষয়টা হলো এরকম, কোনো জায়গায় মানুষে গিজ 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 করছে, এটাকে জনাকীর্ণ, জন দ্বারা কীর্ণ। তাহলে এটা হলো জন দ্বারা আকীর্ণ, জনাকীর্ণ। প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, অনেক প্র্যাকটিস করলে এমনিতে হয়ে যাবে। কোনটা উত্তর দেখবা, কোনটা কোন সমাস। যদি বলে এটা তৎপুরুষ সমাস, যদি বলে এরকম যে এটা তৎপুরুষ সমাস, তখন বিভক্তির সাথে মিলিয়ে দেখবা, নিজে নিজে পারবা। হ্যাঁ, অনেক প্র্যাকটিস করলে এমনিই পারবা। জনাকীর্ণ, জন দ্বারা আকীর্ণ, তাহলে এটা তৃতীয় তৎপুরুষ সমাস। কি তৎপুরুষ? তৃতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, তৃতীয় তৎপুরুষ। ওকে, পরবর্তী টপিক, পরবর্তী টপিক তোমাদের এগুলো দেয়া আছে গ্রুপে। হ্যাঁ, তারপরে আমি একবার একটু করে দিই, তোমরা জানো পরবর্তী টপিক কি। বাক্য প্রকরণ, বাক্য প্রকরণ, তারপরে হলো প্রয়োগ অপপ্রয়োগ,
প্রয়োগ অপপ্রয়োগ এগুলো শুধু আমার ক্লাসগুলো করলে অনেক কিছু হয়ে যায়। হ্যাঁ, প্রয়োগ অপপ্রয়োগ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, এগুলো তো আধা ঘন্টার পড়া। দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ শব্দ যেমন এই বাক্য প্রকরণ সর্বোচ্চ 1 ঘন্টা পড়লে হবে। হ্যাঁ, এগুলো হয়ে যাবে। এই 3টা টপিক আগামীকাল 11টা 30 মিনিটে। সবার উদ্দেশ্যে বলছি, রমজানটা কাজে লাগাও, চেষ্টা করো, হাল ছেড়ো না, কারণ লাইফে আর সুযোগ আসবে না। হয়তো এখান থেকে তোমার শিক্ষা জীবনের ইতি ঘটতে পারে। সো শেষ চেষ্টাটা একটু ভালোভাবে করবা, শেষ চেষ্টাটা একটু কি ভালোভাবে করবা। বিষয়টা হলো, মানুষের চেষ্টার মধ্যে যদি ত্রুটি থাকে, তখন আল্লাহ তোমাকে সাহায্য করবেন না। তোমার চেষ্টা যখন সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে, সর্বোচ্চ লেভেলে চলে যাবে, তখন দেখবে আল্লাহর সাহায্য তোমার কাছে চলে আসবে। তোমরা শুধু ভাইয়ের একটা কথা মনে রাখো, মনে তো রাখবা না, অনেক স্টুডেন্টকে অনেক জীবন অনেক ভালো বুদ্ধি দিয়েছে, অনেক উপকার করেছে, বাট চান্স পাওয়ার পর আর মনে রাখে না। যাই হোক, মনে না রাখো, তাও বলি, এই আগামী 1-1.5 মাস, এই কয়টা দিন তুমি নিজের কাছে যেন বুঝতে পারো তোমার চেষ্টার কোনো ত্রুটি নাই। মানে তুমি তোমাকে বুঝাবা, আল্লাহকে বুঝাবা, আল্লাহ এর চেয়ে বেশি পরিশ্রম করা যায় না। তখন দেখবা আল্লাহর রহমত তোমার কাছে চলে আসবেন। তুমি যেই ধর্মের হও, ধর্মের কাজ করো, সর্বোচ্চ পরিশ্রম করো, সর্বোচ্চ ত্যাগ করো। আশেপাশে মোবাইল, আশেপাশের মানুষগুলোকে আর পাত্তা দিও না। হ্যাঁ, এই কয়েকটা দিন শুধু নিজেকের জন্য দাও। মনে রাখবা, তুমি জীবনে যদি এগিয়ে যেতে পারো, বহু মানুষ তোমার কাছে আসবেন। আর যদি তোমার অবস্থান না হয়, তোমার যদি টাকা পয়সা না থাকে, তোমার যদি একটা আইডেন্টিটি না থাকে, কোনো বন্ধু বান্ধবী কেউ কাজে আসবে না। বললাম তো, এখন তোমার যদি অবস্থান না থাকে, আজকে যার সাথে কথা বলার কারণে তুমি ফেল করতেছো, এই লোকটাও তোমার জীবনে থাকবে না। এটা হলো চরম সত্য কথা। সো একজন বড় ভাই হিসেবে বলছি, তোমার যদি আইডেন্টিটি না থাকে, হ্যাঁ, মানে কেউই মূল্যায়ন করবে না। আমি মনে করো, এই আমি মানুষটা মূল্যায়ন করবে না। তুমি যদি আমার কাছে পড়ে ভালো একটা জায়গায় যাও, আমি বলবো ওয়াও তুমি ভালো করেছো, তুমি মানে অন্যরকম একটা, তুমি এক জায়গা থেকে আসলে। আর যদি তুমি কিছুই না করতে পারো, মনে করো, এখন বলবো আপনি কেন মূল্যায়ন করবেন, আপনার মূল্যে হু আর ইউ, হু দ্য হেল আর ইউ। বাট আমি ওই সেন্সে বলছি না, জাস্ট এটাই বলছি, এটাই সত্য কথা। তোমার অবস্থান না থাকলে কেউ তোমাকে মূল্যায়ন করবে না। দিন শেষে 2টা জিনিস মাস্ট জীবনে সুন্দরভাবে ভালোভাবে থাকার জন্য, সমাজে বসবাস করার জন্য 2টা জিনিস মাস্ট লাগবে। একটা হলো পড়াশোনা, আর একটা হলো টাকা পয়সা। এই 2টা যদি থাকে, দেখবে এই সমাজ তোমাকে অ্যাকসেপ্ট করবে। এই 2টা না থাকলে এই সমাজ তোমাকে অ্যাকসেপ্ট করবে না। অনেক টাকা পয়সা থাকলে অ্যাকসেপ্ট করবে, বাট তোমার মেন্টালিটি, মানসিকভাবে তুমি অনেকটা পিছিয়ে থাকবা। কোনো জায়গায় গিয়ে কথা বলতে পারবা না, কোনো নতুন সমাজে গিয়ে নিজেকে কোপ আপ করতে পারবা না। সো একজন বড় ভাই হিসেবে বলছি, মানে তুমি যেই পড়াশোনাটা করছো, তুমি শুধু এইভাবে চিন্তা করো, এটা আমার রুটি রুজির মাধ্যম, এটা আমার রুটি রুজির ওয়ে। তুমি একটা মেয়ে মানুষ, তুমি অনেকে আমাকে মেসেজ দিচ্ছ, ভাই আর তো পারতেছি না। আসলে তোমাদের অবস্থা দেখে নিজের কাছে খারাপ লাগে, কিন্তু আমি আবারও বলবো, হতাশ হয়ে না প্রিয় ভাই, প্রিয় বোন। কারণ মানুষের জীবনে কখন কোন মাধ্যমে কী উপায়ে সফলতা আসবেন একমাত্র আল্লাহ জানেন। বাট তোমার আর আমার কাজ হলো চেষ্টার কোনো ত্রুটি না রাখা। তোমার আর আমার কাজ হলো সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা, যেন এইরকম না হয় পরীক্ষার পরে এরকম যেন না আসে যে আমি পারলাম না, আরেকটু পড়লে পারতাম। এই নিজেকে যেন কখনোই কি না হয়, নিজের কাঠগড়ায় দাঁড় করাতে না হয়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সর্বোচ্চ কি করো, মানে পরিশ্রম করো, এনজয় করার যথেষ্ট টাইম পাবা, কোনো সমস্যা নেই। আমি বললাম তা, আমি তোমাকে জাস্ট প্রত্যেকটা কথা জীবন থেকে নিয়ে বলছি। এনজয় করার জন্য, যা খুশি তাই করার জন্য লাইফে অনেক সময় আসবে, বাট রাইট নাও এই এনজয় করার টাইম না। তোমার জীবনে এনজয় করার, তোমার যদি আইডেন্টিটি থাকে, তোমার যদি একটা অবস্থান তৈরি হয়, একটা সময় আসবে যা চাইবা তাই করবা। বাট মানুষ সব করে না। যেমন আমরা যা সব করতে পারি না, সব করা ঠিক না, বিবেকের তাড়না অনেক কিছু করি না, বাট তুমি চাইলে সব কিছু করতে পারবা। সো সব কিছু বাদ দাও, সর্বোচ্চ চেষ্টা করো, আল্লাহর উপর বিশ্বাস রাখো, নিজেকে একদম উজাড় করে দাও, পড়াশোনার মধ্যে একদম ডুবে থাকো। অন্য কাজ, খাওয়া দাওয়া, ঘুম, এগুলো পাত্তা দিও না। তোমার যদি চেহারা অনেক সুন্দর থাকে, বাট তোমার কোনো কোয়ালিফিকেশনস নাই, তো এই চেহারা দিয়ে কি হবে? তোমার চেহারা মোটামুটি আছে, টাকা পয়সা আছে, ওই যে কোয়ালিফিকেশনস আছে, মানুষের অভাব পড়বে না এই দুনিয়াতে। এটা হলো চরম সত্য কথা। সো সবাইকে আল্লাহ কবুল করুক, সবাই সর্বোচ্চ চেষ্টা করো। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীকাল। সালামু আলাইকুম।